Assalamu alaikum everyone. Good morning. Still it is good morning. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আজকে আমরা আমাদের নতুন টেক্সট শুরু করতে যাচ্ছি। Lecture 6, 20th Century English Literature 2. Our new text we will start today. Our new text is a novel. একটা উপন্যাস আমরা শুরু করতে যাচ্ছি। লর্ড জিম লিখেছেন জোসেফ কনরাড। Our next text is a novel, Lord Jim, written by Joseph Conrad. I've already shared the slides of today's lecture and the PDF of this novel in the messenger group. আপনারা সময় করে নিজের সুবিধা মতো নভেলটা পড়ার চেষ্টা করবেন। নভেলটা একটু বড়, আপনারা যদি ধৈর্য নিয়ে পড়তে পারেন তাহলে আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। মূল নভেল নিয়ে আলোচনা শুরু করার আগে, বিফোর স্টার্টিং দ্য নভেল, আমাদের কিছু প্রিপারেশন থাকা জরুরি। We need স্যার আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। এখন একটু লাউডলি বল। কথা বোঝা যাচ্ছে না? বাকিরা কি বলছেন? বাকিদেরও কি একই সমস্যা? না স্যার, ক্লিয়ার শোনা না স্যার, হচ্ছে কিন্তু একটু আস্তে শোনা যাচ্ছে আর কি। আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু ধৈর্য ধরেন। আমি তাহলে মাইকটা চেঞ্জ করে দিই। কিছু করতে পারি। 1 মিনিট। ওকে, এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, যদি কোনো কথা বুঝতে সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবেন। অনেক সময় হয় কি, লেকচার দিতে দিতে খেয়াল থাকে না, তখন আমাকে একটু মনে করিয়ে দেবেন। আর আমরা যেভাবে প্রতিটা লেকচার যাচ্ছি, আমরা কিন্তু কোনো রকম কনফিউশন যেন না থাকে। সব কনফিউশন আমরা ক্লিয়ার করে কিন্তু একটা স্টেপের পর আর স্টেপ আগাবো। সময় যদি একটু বেশি লাগে লাগুক, কিন্তু কোনো রকম কনফিউশন যেন না থাকে। যতটুকু পড়বো ইনশাল্লাহ ততটুকু ভালো করে বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ। ওকে, সবাই রেডি হই। Today we will start our new text, Joseph Conrad's Lord Jim. Let me share the slide with you. Is it visible? দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা যেটা বলছিলাম যে মূল নভেলে ঢোকার আগে একটু প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে। প্রথমেই আমরা নভেল পড়া শুরু করে দেব না, বরং তার আগে আমরা একটু ধারণা নিয়ে নিই that what we are doing today. We will have an introduction regarding Joseph Conrad's legendary novel Lord Jim. অনেকে বলে থাকেন জোসেফ কনরাডের লেখা সেকেন্ড গ্রেটেস্ট নভেল। তাহলে দ্য গ্রেটেস্ট নভেল অফ জোসেফ কনরাড কোনটা, সেটা আমরা পরে আসছি। আপাতত এটুকু জানেন যে জোসেফ কনরাডের লেখা দ্বিতীয় মাস্টারপিস বলা হয় লর্ড জিম এই উপন্যাসটাকে। তাহলে জোসেফ কনরাড, ইন্টারেস্টিং নাম। জোসেফ কনরাড, ভেরি ইন্টারেস্টিং নেম। ভদ্রলোক সম্পর্কে আমরা কিছুটা জানি, কিছু ইনফরমেশন জেনে নিই। পাশে ছবি দেখতে পাচ্ছেন, ভদ্রলোক ভেরি সিরিয়াস, ভেরি ফর্মাল, খুবই গম্ভীর। তার সম্পর্কে আমরা কিছু ধারণা নিই। জোসেফ কনরাড জন্মগ্রহণ করেছেন 1857, 1857 সাল। আমাদের ভারতীয় উপমহাদেশে
1857 সাল একটা বিশেষ সাল। এই সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল, একটা বড় ধরনের বিদ্রোহ হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। আমাদের এখানে যখন সিপাহী বিদ্রোহ হচ্ছে ঠিক সেই সময় জোসেফ কনরাড জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয় 1924। জোসেফ কনরাড যখন মৃত্যুবরণ করেন তখন আমাদের শেখ মুজিবুর রহমান উনি মাত্র 4 বছর বয়স, তার মানে বহু আগে। জোসেফ কনরাড বহু আগেই উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এত বছর পরেও জোসেফ কনরাডের উপন্যাস কেন আমরা পড়ব, এটা একটা প্রশ্ন। Joseph Conrad, 1857 to 1924. He was born Theodor Joseph Conrad Korzenowski in Russian-occupied Poland. জোসেফ কনরাডের পুরো নামটা কিন্তু যথেষ্ট কমপ্লেক্স, টিওডর জোসেফ কনরাড করজেনিউস্কি। সংক্ষেপে আমরা তাকে বলছি জোসেফ কনরাড। উনি জন্মগ্রহণ করেছিলেন ইন রাশিয়ান অকুপাইড পোল্যান্ড। উনি যখন পোল্যান্ডে জন্মগ্রহণ করেন তখন পোল্যান্ডকে দখল করে আছে, পোল্যান্ডে দখল করে আছে কারা? রাশিয়ানরা, রাশিয়ান অকুপাইড পোল্যান্ড। উনি জন্মগ্রহণ করেছেন পরাধীন দেশে, তার দেশ রাশিয়ানরা দখল করে রেখেছে। জোসেফ কনরাডের বাবা, his father was a notable writer, an opponent of Russian presence in his fatherland. জোসেফ কনরাডের বাবা উনি স্বাধীনতাকামী ছিলেন, উনি ওনার দেশের স্বাধীনতার পক্ষে সবসময় লেখালেখি করতেন, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড রাইটার। জোসেফ কনরাডের বাবা রাশিয়ার বিরুদ্ধে লেখালেখি করতেন। এখন রাশিয়া পোল্যান্ড দখল করে আছে, আপনি সেই পোল্যান্ডে বসে যদি রাশিয়ার বিরুদ্ধে লেখালেখি করেন তাহলে কি রাশিয়া আপনাকে ছেড়ে দেবে? জোসেফ কনরাডের বাবাকেও রাশিয়ার যারা পলিটিক্যাল শক্তি ফোর্স তারা কিন্তু ছেড়ে দেয়নি। His political activities caused him and his family, এর ফলে তাকে চরম শাস্তি পেতে হয়েছে, চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। জোসেফ কনরাডের বাবা যখন পোল্যান্ডে বসে রাশিয়ার বিরুদ্ধে লেখালেখি করলেন তখন তার এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর জন্য তাকে এবং তার পরিবারকে সাইবেরিয়াতে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো। They were all exiled to Siberia, খুবই কঠিন একটা জায়গা, পৃথিবীর অন্যতম ঠান্ডা একটা জায়গা সাইবেরিয়া। Him and his family to be exiled to Siberia, তাদেরকে সাইবেরিয়ায় পাঠিয়ে দেওয়া হলো। তখন সাইবেরিয়া একদম বসবাসের অনুপযোগী, খুবই ভয়ঙ্কর দুর্গম জায়গা, প্রচন্ড ঠান্ডা। সেখানে জোসেফ's mother died when he was 8. 8 বছর বয়সে জোসেফ কনরাড তার মাকে হারান। জোসেফের মা মৃত্যুবরণ করেন যখন জোসেফের বয়স মাত্র 8। After return from exile, সেই এক্সাইল থেকে ফিরে আসার পর জোসেফ was sent to live with his uncle. তারপর শিশু জোসেফকে তার চাচার কাছে পাঠিয়ে দেওয়া হয়। His father died without ever seeing him again. কিন্তু তার বাবাকে সে আর দেখতে পারেনি, তার বাবা মারা যায়। তার মানে জোসেফ কনরাড খুব অল্প বয়সে তার বাবা এবং মাকে হারায়। খুব যে আরাম আয়েশে আনন্দের সাথে তার জীবন ছোটবেলা কেটেছে তা কিন্তু না, তার ছোটবেলাটা কেটেছে চরম দুর্দশা, কষ্ট এবং সংগ্রামের মধ্যে। আঙ্কেলের কাছে বড় হচ্ছে জোসেফ কনরাড, শিশু জোসেফ কনরাড। At age 17, কনরাডের বয়স যখন 17, তখন কনরাড ran away to Marseille. কনরাড তখন মার্সাইয়ে পালিয়ে গেল। কেন? কারণ যে পরিবেশে কনরাড বড় হচ্ছিলেন সেটা তার কাছে খুবই দমবন্ধ, খুবই অস্বস্তিকর একটা পরিবেশ ছিল। সেই পরিবেশে কনরাড কোনোভাবেই বেঁচে থাকার কোনো তাগিদ অনুভব করছিলেন না। 17 বছর বয়সে কনরাড পালিয়ে যান, মার্সেইতে পালিয়ে যান, and spent the next 20 years as a sailor. তারপর 20 বছর, 17 থেকে 20, তার মানে 17 বছর থেকে 37 বছর পর্যন্ত তিনি বিভিন্ন জাহাজে নাবিকের চাকরি করেছেন। 20 বছরের অভিজ্ঞতা, ভালো করে খেয়াল করেন। He spent the next 20 years as a sailor
He spent next 20 years as a sailor. 20 বছর উনি বিভিন্ন জাহাজে চাকরি করেছেন, নাবিক ছিলেন। Among his experiences, তার সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে there was a trip on a steamboat. এর মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স হচ্ছে উনি স্টিমবোটে করে, একটা নৌকায় করে he went up to Congo River in 1890, 1890 সালে। তাহলে উনার জন্ম হচ্ছে 1857 সালে। 1857, 1890 থেকে 1857 বিয়োগ করলে কত হয়? 33 না? 33 বছর বয়স। তার যখন বয়স 33, তখন তিনি কঙ্গো নদী দিয়ে আফ্রিকার মধ্য দিয়ে একটা দুর্গম যাত্রায় অংশগ্রহণ করেছিলেন। খুবই অ্যাডভেঞ্চারাস এবং খুব ভয়ঙ্কর একটা যাত্রা ছিল। এই যাত্রা তার জীবনের পুরো গতিপথ পাল্টে দেয়। সেটা এমনই একটা স্পেশাল এক্সপিরিয়েন্স, কনরাডের পুরো জীবন, তার দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা পদ্ধতি সমস্ত কিছু পাল্টে গেল। এই যাত্রার মাধ্যমে কনরাড যেন হয়ে উঠলেন একজন অন্য মানুষ। One adventure changed the person. এই 1890 সালে 33 বছর বয়সে তিনি কঙ্গো নদী দিয়ে যে অ্যাডভেঞ্চারটা লাভ করলেন, it became the basis of his most famous novel, Heart of Darkness. তার সবচেয়ে বিখ্যাত, তার গ্রেটেস্ট নভেল, যেটা একটু আগে আমি সাসপেন্স রেখেছিলাম সেটা এখন বলে দিচ্ছি, তার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন, for his most famous novel, Heart of Darkness. 1890 সালে তার এই অ্যাডভেঞ্চারটাকে কেন্দ্র করে নিয়ে উনি একটা উপন্যাস লিখলেন, হার্ট অফ ডার্কনেস। এটা আপনারা যদি মাস্টার্সে যান, মাস্টার্সে পাঠ্য আছে। হার্ট অফ ডার্কনেস, which understandably contains many autobiographical elements. এই হার্ট অফ ডার্কনেস উপন্যাসটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব এখানে প্রচুর আত্মজীবনীমূলক উপাদান আছে। many autobiographical elements, তার নিজের জীবন থেকে, সরাসরি তার জীবন থেকে নেয়া। এখন তার যে যাত্রাটা শুধুমাত্র তার জন্য ইন্টারেস্টিং, সিগনিফিক্যান্ট ছিল তাই না, তার কিছু ক্ষতি হয়ে যায়। কি ক্ষতি? His time in Africa ruined his health. আফ্রিকায় তার এই যাত্রার ফলে তার স্বাস্থ্য একেবারে ভেঙে যায়, একেবারে উনি রোগাক্রান্ত হয়ে পড়েন। আফ্রিকার অঞ্চল তো খুবই ভয়ঙ্কর, এখানে ম্যালেরিয়া, নানা রকম কালাজ্বর, নানা রকম অসুখ সেখানে খুব অহরহ ঘটে যদি কেউ সাবধান না হয়। কনরাড গুরুতর অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হয়ে তার স্বাস্থ্য একদম ভেঙে পড়ে। এতটাই স্বাস্থ্য ভেঙে পড়ে উনি বাধ্য হয়ে তার নাবিকের চাকরি ছেড়ে দেন, নইলে হয়তো উনি আরো বেশ কিছুদিন নাবিকের চাকরি করতেন। তাহলে 37 বছর বয়সে তিনি কি করলেন? অবসর গ্রহণ করলেন বাধ্য হয়ে, কারণ তার শরীর আর তাকে সায় দিচ্ছিল না। His time in Africa ruined his health, so he returned to England. তিনি ইংল্যান্ডে ফিরে এলেন। উনি কোথায় ফিরলেন? ইংল্যান্ড। কিন্তু তার কোথায় ফিরে আসার কথা ছিল? এখানে কিন্তু বলা নাই he returned to Poland. কনরাড কিন্তু পোল্যান্ডে ফিরে যাননি, উনি আর পোল্যান্ডে ফিরে যাননি, he returned to England. কেন তিনি ইংল্যান্ডে ফিরে আসলেন? ইংল্যান্ড was his adopted country. মানুষের অ্যাডপ্টেড বাচ্চা কাচ্চা হয়, অ্যাডপ্টেড ছেলে থাকে, অ্যাডপ্টেড মেয়ে থাকে, দত্তক নেয়। অ্যাডপ্টেড মানে কি? দত্তক নেয়া, অ্যাডপ্টেড সান, দত্তক ছেলে। এইখানে কনরাড কোনো ছেলে মেয়ে দত্তক নিলেন না, কিন্তু কি দত্তক নিলেন? তিনি একটা কান্ট্রিকে দত্তক নিয়ে নিলেন। His adopted country. His adopted country. To seek his fortune as a writer. ওনার সাহসটা লক্ষ্য করেন, ওনার যে দম, ওনার যে কনফিডেন্স, সেটা লক্ষ্য করেন তো কি বলছেন। উনি একজন পোলিশ, ইংরেজি নিশ্চয়ই তার মাতৃভাষা না, ইংরেজি তার মাতৃভাষা না, তারপরেও তার সাহস কতখানি, উনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করবেন, ইংরেজি ভাষায় লেখালেখি করবেন। উনি কিন্তু নিজে নিজে ইংরেজি শিখেছেন, উনি কোনো স্কুলে, উনি কোনো ইনস্টিটিউশনে ইংরেজি শিখেননি, উনি নিজে নিজে একা একা ইংরেজি শিখেছেন। নিজে নিজে ইংরেজি শেখে তিনি শুধুমাত্র ওই ভাষায় ইংরেজিতে শিক্ষিত হয়েছেন তাই না, উনি ইংরেজি ভাষায় উপন্যাস লিখছেন। কতখানি সাহস এবং কতখানি ট্যালেন্ট থাকলে এটা সম্ভব।
খুবই ঈর্ষণীয় এবং অ্যাডমিরেবল। উই মাস্ট রেসপেক্ট হিজ গাটস, ওনার যে সাহস সেটার প্রশংসা করতে হয়। উনি ইংল্যান্ডকে শুধু দত্তক নিলেন তাই না, উনি ইংল্যান্ডে একজন লেখক হওয়ার স্বপ্নে নিজেকে নিয়োজিত করলেন। কিন্তু উনি ইংল্যান্ডে খুব বেশি দিন থাকতে পারতেন না, ওনার মন শুধু ছুটে যেত কোথায়? সমুদ্রে। বারবার উনি সমুদ্রে ছুটে যেতেন। Though he did on 2 other occasions return to sea, উনি বাধ্য হয়েছেন সমুদ্রে ফিরে যেতে। নাবিক যার 20 বছর সে সমুদ্রে 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 কাটিয়েছে, তার পুরো অন্তরটাই তো সমুদ্রের কাছে, সে কি আর বেশি দিন ডাঙায় থাকতে পারবে? বিশেষ করে যারা সমুদ্র ভালোবাসে দেখবেন যে তারা কিন্তু খুব বেশি দিন সমুদ্রকে না দেখতে থাকতে পারে না। কনরাডও বারবার ফিরে গেছে। এরপর দেখেন একটা পয়েন্ট ইয়েলো মার্ক করা আছে, এটা আপনাদের খুব ইম্পর্টেন্ট, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। হিজ নভেলস, তার উপন্যাস, তার যে উপন্যাসগুলো, ইনক্লুডিং লর্ড জিম, যেটা আমরা পড়ব, আমাদের উপন্যাস লর্ড জিম। এরপরে তিনি আরো লিখেছেন নস্ট্রোমো, দ্য সিক্রেট শেয়ারার, সিক্রেট এজেন্ট। দিস ওয়ার প্রেইজড বাই ক্রিটিক্স বাট প্রডিউসড লিটল ইনকাম। তার উপন্যাসগুলো যারা সাহিত্য সমালোচক তারা খুব ভালোভাবে রিসিভ করেছিলেন, প্রশংসা করেছেন, প্রচুর প্রশংসা পেয়েছেন কনরাড। যত শিল্প সমালোচক আছে তারা কনরাডের লেখার খুবই ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু বাট তার নভেলগুলো প্রডিউসড লিটল ইনকাম, কিন্তু তার উপন্যাস বিক্রি হতো না। তার উপন্যাস খুব উপন্যাস থেকে তার ইনকাম হতো না বললেও চলে। লিটল ইনকাম, এখানে আ লিটলও বলা নাই, বলা আছে লিটল, মানে যতটুকু ইনকাম হতো অতটুকু বলার মতো না। উনি তার উপন্যাস থেকে তার কোনো রোজগারই হতো না। কেন কেন এমন? কনরাড তার উপন্যাস সমালোচকরা এত প্রশংসা করছে, বড় বড় শিল্প সমালোচক তারা এত প্রশংসা করছে, কিন্তু তার উপন্যাস থেকে কোনো রোজগারই হচ্ছে না। কেন হচ্ছে না? কি হতে পারে? আপনারা কি আন্দাজ করতে পারেন কেন কেন উনার কোনো রোজগার হতো না উপন্যাস থেকে? স্যার, একটা উপন্যাস থেকে রোজগার তখনই হয় যখন সাধারণ পাবলিক সেই উপন্যাসটাকে খায়। গুড। ওনার হয়তো উপন্যাসটি এমন ক্রিটিক্যাল ছিল যে নর্মাল পাবলিক ওটা বুঝতে পারে নাই। ভেরি গুড, একদম ঠিক জায়গায় ক্যাচ করেছে। ওনার উপন্যাসগুলো খুবই ইন্টারেস্টিং, এটা যারা শিল্প সমালোচক তারা খুব পছন্দ করত, যারা ইন্টেলেকচুয়াল তারা খুবই অ্যাট্রাক্টেড ফিল করতো। কিন্তু সাধারণ মানুষ যখন তার উপন্যাস পড়তে বসলো তখন সবগুলো তাদের মাথার উপর দিয়ে দেখলেন, তারা কিছুই বুঝছে না। খুবই কঠিন ভাষায় লেখা, কাহিনীও খুব কঠিন, যথেষ্ট জটিল, এবং তার উপন্যাসগুলোতে অ্যাকশন অ্যাডভেঞ্চারের চাইতে ক্যারেক্টার অ্যানালিসিস, পার্সোনাল রেট্রোস্পেক্ট, এই জিনিসগুলোতে বেশি গুরুত্ব দিত, যেটা কিন্তু পপুলার টেস্টের সাথে যায় না। এই জন্য সাধারণ মানুষজন তার উপন্যাসকে ততটা আপন করে নিতে পারেনি, পাবলিক নিল না, তার উপন্যাস বিক্রি হচ্ছে না। তার উপন্যাস বড় বড় শিল্প সমালোচকরা ঠিকই বলছেন যে গ্রেট নভেল, কিন্তু বিক্রি হচ্ছে না, কারণ মানুষ তো বুঝতে পারছে না, অ্যাপ্রিশিয়েট করতে পারছে না। টু ডিফিকাল্ট even for the readers of England, তাদের কাছেও it is really difficult, really challenging to understand the meaning. অর্থ বুঝতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে। তার মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সে তো ইংরেজ না, he is not an English person, he is a Polish. পোল্যান্ড থেকে এসে একজন ইংরেজি ভাষায় উপন্যাস লিখছে, এটা অনেকেই নিতে পারেন। মানে যত ভালোই উনি উপন্যাস লিখেন তাকে আসলে ইংলিশ আপন করে নিতে পারেন। এই সব মিলিয়ে তার উপন্যাস বিক্রি হতো না, এবং ইকোনমিক্যালি টাকা পয়সার দিক থেকে উনি বেশিরভাগ সময় খুব আর্থিক অনটনে ভুগতেন, প্রচুর অভাব তার সংসারে ছিল। তাহলে ডিউরিং হিজ ইয়ার্স ইন ইংল্যান্ড,
ইংল্যান্ডে উনি যতদিন ছিলেন হি সাফার্ড পভার্টি অ্যান্ড পুয়ার হেলথ। শুধুমাত্র আমরা তো অলরেডি জানি তার স্বাস্থ্য ভেঙে গেছে। আফ্রিকায় ভ্রমণের পর তার স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে, খুবই করুণ অবস্থা, অসুখ বিসুখ লেগেই আছে। তার সাথে যোগ হয়েছে পভার্টি, দারিদ্র, টাকা পয়সা রোজগার নাই, সে উপন্যাস লিখছে, উপন্যাসে রোজগার নাই। সব মিলিয়ে কনরাডের জীবনটা কিন্তু মোটেও সুখকর ছিল না। তার স্বাস্থ্যও দুর্বল, অসুখ বিসুখ লেগে আছে, টাকা পয়সা নাই, সব মিলিয়ে কনরাডের লাইফটা খুব স্ট্রাগলিং। বাট হি এনজয়েড দ্য সাপোর্ট অফ প্রমিনেন্ট ফ্রেন্ডস। কিন্তু তার অনেক ভালো ভালো প্রভাবশালী বন্ধু ছিল। হি হ্যাড প্রমিনেন্ট ফ্রেন্ডস সাচ এস হেনরি জেমস। হেনরি জেমস তখনকার সময় স্যার আপনার Popular কথা একজন- মাঝখান দিয়ে একটু কেটে গিয়েছিল, এই যে এই আমি কথাটা। আচ্ছা, বাট এনজয়েড এখান থেকে বলবো। During his years in England, he suffered poverty and poor health. ইংল্যান্ডে উনি যতদিন ছিলেন জি স্যার। ততদিন দেখা গেছে যে ওনার স্বাস্থ্য দুর্বল হয়ে পড়েছে। উনি শুধুমাত্র অসুখ বিসুখে ভুগছেন তাই না, উনি দারিদ্রের মধ্যেও সাফার করছেন। ওনার লাইফটা খুব স্ট্রাগলিং। কিন্তু তার বেশ ভালো কিছু বন্ধু ছিল, বেশ প্রভাবশালী কিছু বন্ধু ছিল, যেমন হেনরি জেমস, স্টিফেন ক্রেন। এরা হচ্ছে তখনকার সময় বেশ পপুলার নভেলিস্ট। Along with his wife and children, তার ওয়াইফ, তার বাচ্চা কাচ্চা নিয়ে উনি মোটামুটি বেঁচে ছিলেন until his death in 1924, 1924 সালে কনরাড মৃত্যুবরণ করেন। তাহলে 1857 থেকে 1924, এইদিকে 24, ওইদিকে কত, 43 প্লাস 24, 67, মানে উনি 67 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এবার আমরা তার সম্পর্কে তো জানলাম, কনরাড সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। ওনার ব্যক্তিগত জীবন, ওনার প্রফেশনাল লাইফ, ওনার যে ছেলেবেলা, ওনার বাবা, কনরাডের বাবার জন্য তার পুরো পরিবার সাফার করেছে। বিকজ অফ কনরাডস ফাদার, হোল ফ্যামিলি সাফার্ড। কনরাড তো দেশপ্রেমিক, কনরাডের বাবা দেশপ্রেমিক ছিলেন, দেশের পক্ষে তিনি লিখেছেন, স্বাধীনতার পক্ষে লিখেছেন। স্বাধীনতার পক্ষে লিখতে গিয়ে সেটা রাশিয়ার বিপক্ষে চলে গেছে, এবং তার এই কাজের জন্য কনরাডের বাবা তো যন্ত্রণা পেয়েছেন, সাথে সাথে কনরাডের পুরো ফ্যামিলিটাই সাফার করছে। এখন এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন যে কনরাডের যে চাইল্ডহুড এবং কনরাডস ফাদার, এই বিষয়ে একটু মাথায় রাখবেন, এটা আমাদের কাজে লাগবে পরে। এবার আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। স্লাইডে আমি রিকোয়েস্ট করব ফাহিমা তারান্নুম, শুনতে পাচ্ছেন? ফাহিমা তারান্নুম, ইয়েস স্যার। হ্যাঁ, রিডিং করেন তো। লর্ড জিম, এখান থেকে একটু রিডিং করেন। Lord Jim 19 was a Conrad's first important full-length novel and was published a year after the more well-known Heart of Darkness. Like its predecessor, it presupposes of a strange and mysterious world far from Europe, yet one dominated by European colonialism. ওকে, Please. থ্যাংক ইউ। ওকে ফাহিমা, এটুকু আমরা দেখি কি লিখছে। লর্ড জিম পাবলিশ হয় 1900 সালে, মনে রাখা সহজ, 1900। In 1900 লর্ড জিম ওয়াজ পাবলিশড, এবং এটা ছিল কনরাডের প্রথম ফুল লেংথ নভেল, and it was published a year after the more well-known Heart of Darkness. তার মানে হার্ট অফ ডার্কনেস পাবলিশ হয়েছিল তার এক বছর আগে, 1899 সালে। ওটা আমাদের মনে আপাতত না রাখলেও চলবে, তবে এটা মনে রাখবো যে লর্ড জিম 1900 সালে পাবলিশড হয়। লর্ড জিম ওয়াজ পাবলিশড ইন 1900। লাইক ইটস প্রেডিসেসর, মানে হার্ট অফ ডার্কনেসের সাথে এটার একটা সিমিলারিটি আছে, সেটা কি, সেটা হাইলাইট করা আছে। ইট প্রিসাপোজেস, it presents
ইট পোর্ট্রেইস, এটা ফুটিয়ে তুলছে, তুলে ধরছে, ইট প্রিসাপোজেস আ স্ট্রেঞ্জ অ্যান্ড মিস্টেরিয়াস ওয়ার্ল্ড। এই লর্ড জিম উপন্যাসে আমরা একটা অদ্ভুত রহস্যময় এক পৃথিবীর সন্ধান পাই। স্ট্রেঞ্জ অ্যান্ড মিস্টেরিয়াস, ফার ফ্রম ইউরোপ, ইউরোপ থেকে হাজার হাজার মাইল দূরে একটা অদ্ভুত রহস্যময় দুনিয়া, yet one dominated by European colonialism। কিন্তু সেই অদ্ভুত রহস্যময় জায়গাটা, সেখানেও ইউরোপিয়ানরা তারা উপনিবেশ স্থাপন করেছে, তারা উপনিবেশ স্থাপন করে সেখানে ডমিনেট করছে, তারা তাদের কর্তৃত্ব বজায় রেখেছে। তাহলে লর্ড জিম সম্পর্কে একটা আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। ইন লর্ড জিম নভেল উই ফাইন্ড আ স্ট্রেঞ্জ অ্যান্ড মিস্টেরিয়াস ওয়ার্ল্ড ফার ফ্রম ইউরোপ, ইউরোপ থেকে বহু দূরে দুর্গম নির্জন একটা এলাকা, বাট ডমিনেটেড বাই ইউরোপিয়ান কলোনিয়ালিজম। কিন্তু এখানে ইউরোপীয় উপনিবেশবাদ, বিশেষ করে ব্রিটিশ এম্পেরিয়ালিজম, তার একটা প্রভাব কিন্তু আমরা দেখব। বাট it is not a post colonial novel। কলোনিয়ালিজম নিয়ে এখানে খুব বেশি কথা বলা হয়নি, যদিও লর্ড জিম উপন্যাসে আমরা কলোনিয়ালিজমের প্রভাব আমরা দেখতে পাবো, কিন্তু এটা কলোনিয়ালিজম নিয়ে খুব বেশি সমালোচনা আমরা এখানে খুঁজে পাই না, সেটা আমাদের টপিক হিসেবে আসবে না। Less a critique of colonial mindset than Heart of Darkness। Heart of Darkness এ যেমন আমরা লর্ড জিমের হার্ট অফ ডার্কনেসে আমরা জোসেফ কনরাডকে একজন কলোনিয়াল মাইন্ডসেট পার্সন পাই, মানে তার মধ্যে উপনিবেশবাদের পক্ষে উনি কথা বলেছেন, ইউরোপীয় উপনিবেশবাদের পক্ষে জোসেফ কনরাড কথা বলেছেন। কিন্তু লর্ড জিমে তাকে ওইভাবে আমরা উপনিবেশবাদের পক্ষপাতী হিসেবে পাচ্ছি না। লর্ড জিম অ্যাড্রেসেস উইদিন দ্য কলোনিয়াল এনভায়রনমেন্ট, লর্ড জিমে সেই কলোনিয়াল পরিবেশেই উনি ফোকাস করছেন দ্য ইউনিভার্সাল স্ট্রাগল ফর কারেজ, মিনিং অ্যান্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং। দ্য ইউনিভার্সাল স্ট্রাগলস ফর কারেজ, মিনিং অ্যান্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং। খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স, কাগজ কলম থাকলে লিখে রাখেন, নোট করে রাখেন এই লাইনটা। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য থিম অফ লর্ড জিম। আমাদের পরবর্তী যত লেকচার হবে লর্ড জিমের উপরে, সবগুলো লেকচারে আমরা এই সেন্টেন্সটাতেই ফেরত আসবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স, দ্য ইউনিভার্সাল স্ট্রাগলস ফর কারেজ, মিনিং অ্যান্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং। সবাই যুদ্ধ করছে, পৃথিবীর সবাই যুদ্ধ করে যাচ্ছে। কিসের যুদ্ধ? তারা কারেজ, সাহসের জন্য যুদ্ধ করে যাচ্ছে। মিনিং, তারা অর্থ বোঝার জন্য যুদ্ধ করে যাচ্ছে। অ্যান্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এবং নিজের সাথে নিজে বোঝাপড়া, নিজেকে বোঝার যুদ্ধ করে যাচ্ছে। আপনি, আমি, আমরা সবাই যুদ্ধ করে যাচ্ছি। সেই ইউনিভার্সাল স্ট্রাগল, সেই সার্বজনীন চিরন্তন যুদ্ধের কথাটাই বারবার আমরা এই উপন্যাসে খুঁজে পাবো। এটা আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। লাইক মেনি অফ কনরাডস ওয়ার্কস, কনরাডের অন্যান্য বিখ্যাত উপন্যাসের মতো, ইট ইজ বেসড অন পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড ইভেন্টস অফ দ্য ডে। এই উপন্যাসেও আমরা জোসেফ কনরাডের আত্মজীবনীমূলক উপাদান খুঁজে পাবো। we will find his autobiographical elements, মানে কনরাড তার নিজের জীবনের উপর ভিত্তি করে এবং তখনকার বিভিন্ন ঘটনা, বিভিন্ন নিউজ, বিভিন্ন ইভেন্ট, সেগুলোর উপর ভিত্তি করে উনি এই উপন্যাসটা লিখেছেন। মানে দিস নভেল ইজ বেসড অন ট্রু ইভেন্টস, দিস নভেল ইজ বেসড অন ট্রু ইভেন্টস and it is also carrying autobiographical elements। আত্মজীবনীমূলক উপাদানও আমরা পাবো, একই সাথে আমরা দেখতে পাবো যে বিভিন্ন সত্য ঘটনা অবলম্বনে এই উপন্যাসটা লেখা হয়েছে।
রাকিবুল ইসলাম তানজিম, দেখতে পাচ্ছেন? রাকিবুল ইসলাম তানজিম, তানজিম, রাকিবুল ইসলাম তানজিম। নিপা আক্তার, নিপা আক্তার দেখতে পাচ্ছেন? নিপা, নিপা আক্তার। Yes, sir. পড়েন তো এই স্লাইডটা। দ্য শিপরেক। The shipwreck that dominates the early part of the novel, based on the wreck of the Jeddah, a ship carrying Muslim pilgrims to Mecca that was abandoned by its crew but মিরাকুলাসলি miraculously survived. James Brooke, an Englishman who became the রাজা of Sarah সারাওয়া in the model for Jim's adventure in Patusan, a local based on Conrad's experience in Borneo. Style, style, ওকে 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 নিপা, এই পর্যন্ত থাকুক, আমরা এই পার্টটা একটু ক্লিয়ার করি। থ্যাংক ইউ। okay, sir. ওকে, আমরা এই স্লাইডটা একটু গুরুত্ব দিয়ে দেখি। এখানে বেশ কিছু ইনফরমেশন যেটা আমাদের পরে কাজে লাগবে। আমরা যখন উপন্যাসটা পড়বো, আপনারা যখন উপন্যাসটা পড়বেন তখন দেখবেন শুরুতেই একটা জাহাজ ডুবির ঘটনা আছে, একটা জাহাজ ডুবির ঘটনা আছে, একটা জাহাজ দুর্ঘটনার কথা আপনারা পাবেন। এই যে জাহাজ দুর্ঘটনা, এটা তখনকার সময় একটা সত্য দুর্ঘটনা অবলম্বন। The shipwreck that dominates the early part of the novel. উপন্যাসের শুরুতে আমরা যে জাহাজ দুর্ঘটনার একটা ইনফরমেশন, তথ্য পাই, it is actually based on the wreck of the Jeddah. এটা সত্যিকারের একটা জাহাজের নাম। এটা হচ্ছে ওই 1890 এর দশকে সত্যি সত্যি জেদ্দা নামে একটা জাহাজ ছিল, জাহাজের নাম ছিল জেদ্দা। এই জেদ্দা, এই জাহাজটা বিপুল সংখ্যক মুসলমান হজ যাত্রী নিয়ে মক্কা যাচ্ছিল। তারপর ঘটনাক্রমে সেই 700-800 মক্কা যাত্রীকে ওই জাহাজে রেখেই জাহাজের ক্যাপ্টেন, জাহাজের ক্রুরা পালিয়ে যায়, কারণ তাদের ধারণা ওই জাহাজ খুবই খারাপ কন্ডিশনে ছিল, যে কোনো মুহূর্তে ডুবে যাবে। এখন 800 মক্কা যাত্রী ঘুমাচ্ছিল, গভীর রাত, সবাই ঘুমাচ্ছিল। তখন ক্রুরা চিন্তা করলো যে এখন যদি ওদেরকে ঘুম থেকে টেনে তুলি এবং জাগিয়ে বলি যে এই জাহাজ আর বেশিক্ষণ টিকবে না, ডুবে যাবে যে কোনো মুহূর্তে, তখন তো তারা একদম খুব হইচই শুরু করবে, হুলস্থুল, ওদেরকে তো বাঁচানো যাবেই না। অতএব কি করা যায়, তারা ঘুমাচ্ছে ঘুমাক, আমরা পালিয়ে যাই, আমরা নিজেদের জীবন বাঁচাই। কাপুরুষের মতো সেই জাহাজের ক্যাপ্টেন আর ক্রুরা সেই 800 মক্কা যাত্রীকে জাহাজের মধ্যে রেখেই তারা পালিয়ে যায়। একটা ছোট নৌকা ছিল জাহাজে, ওটা নিয়ে তারা পালিয়ে যায়। ওদের ধারণা ছিল জাহাজটা খুব দ্রুত ডুবে যাবে, কিন্তু মিরাকল, মানে অতি আশ্চর্য একটা ঘটনা, সেটা হচ্ছে সেই জাহাজটা ডুবে নাই। It was saved, miraculously survived. সব মক্কা যাত্রী মানে আশ্চর্যজনকভাবে বেঁচে যায়। এই আশ্চর্য ঘটনার উপর ভিত্তি করে ঘটনা আমাদের উপন্যাসের প্রথম অংশটা আমরা দেখি, বেসড অন ট্রু ইভেন্টস। যেটা বলেছিলাম যে জেদ্দা যে জাহাজ, সেই জাহাজের যে মানে কি বলে, অল্পের জন্য সেটা একটা ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে যায় এবং মিরাকল, ইট ওয়াজ এ মিরাকল, অতি আশ্চর্য ঘটনা। মানে এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন কেউ পায় না। মানে ওই জাহাজটা কিভাবে ভেসেছিল এটা কেউ জানে না। মানে ওই জাহাজের ভেসে থাকার মতো যথেষ্ট কোনো স্ট্রাকচারই ছিল না, তারপরে সেটা ভেসেছিল। মানে সেই মিরাকুলাস ইভেন্ট, এটা উনি কনরাড তার উপন্যাসে নিয়ে এসেছেন। উনি জেদ্দা যে জাহাজটা, সেই জেদ্দা নামটা পরিবর্তন করে রেখেছিলেন পাটনা। জেদ্দা জাহাজটারই উনি নামটা জাস্ট বদলে দিয়েছিলেন পাটনা।
এভাবেই সত্য ঘটনা অবলম্বনে আমাদের উপন্যাসটা কিন্তু শুরু হচ্ছে। তারপর জেমস ব্রুক, an Englishman who became the Raja of Sarawak, এই জেমস ব্রুক ক্যারেক্টারটা এটার উপর অনুপ্রাণিত হয়ে উনি জিম, এই জিমের অ্যাডভেঞ্চারটাকে উনি পোর্ট্রে করলেন। মানে আমাদের লর্ড জিম উপন্যাসের যে মূল চরিত্র, সেন্ট্রাল ক্যারেক্টার প্রোট্যাগনিস্ট জিম, তার যে রহস্যময় যাত্রা, অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর যাত্রা, এই যাত্রার অনুপ্রেরণাও জেমস ব্রুকের কাছ থেকে পেয়েছে। এবং জিমস অ্যাডভেঞ্চার ইন পাটুসান, পাটুসান নামে একটা কাল্পনিক জায়গায় জিম যায়, সেখানে তার এক রোমাঞ্চকর জীবন সে শুরু করে। এই পাটুসান, it is a locale based on Conrad's experience in Borneo. জোসেফ কনরাড এই ইন্দোনেশিয়া মালয়েশিয়া এলাকায় একটা জায়গা আছে বর্নিও, আপনারা জানেন বর্নিও উপদ্বীপ। কনরাড একবার বর্নিওতে বেড়াতে গিয়েছিলেন। সেই বর্নিওতে তার যে অভিজ্ঞতা, সেই বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে উনি আমাদের উপন্যাসের প্রোটাগনিস্ট জিমের অ্যাডভেঞ্চারকে উনি তুলে ধরেন। তার মানে আমাদের এই উপন্যাসে ইট ইজ রিয়েলি বেসড অন ট্রু ইভেন্টস, সত্যিকারের ঘটনা, সত্যিকারের চরিত্র। ইভেন কনরাডের যে এক্সপিরিয়েন্স ইন বর্নিও, সেটার উপর ভিত্তি করে তিনি উপন্যাস লিখেছেন। তাহলে যেটা বলেছিলাম, আপনাদের যদি প্রশ্ন থাকে যে এক্সপ্লেইন হাউ লর্ড জিম ইজ বেসড অন ট্রু ইভেন্টস, তাহলে সেটার উত্তর এখানে পাবেন ছোট্ট করে। তারপর যদি বলা হয় যে এক্সপ্লেইন হাউ লর্ড জিম ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নভেল অর ইট কন্টেইনস অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট, তখনও কিন্তু আপনারা এখান থেকে কিছু ইনফরমেশন পাবেন। আরো ইনফরমেশন সামনে আমরা পাবো, বাট এখানে আমরা ক্লুটা পাচ্ছি প্রথমে। এরপরে হলুদ কালারের যে মার্কিংটা আছে, এটা হচ্ছে আমাদের একটা ডিফারেন্ট লেভেলে আমাদেরকে নিয়ে যাবে। আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আমাদের 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার 2, এটা কিন্তু আমাদের একটা অর্ডিনারি কোর্স না। নর্মালি সাহিত্যের কোর্স কি থাকে, আমরা কাহিনী বুঝি, ক্যারেক্টার বুঝি, ক্যারেক্টার অ্যানালিসিস। কিন্তু আমাদের এই কোর্সটা একটু ডিফারেন্ট লেভেলে। আমরা এখানে নভেলের কিছু ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে কথা বলব। হলুদ কালারের মার্ক করা যে অংশটা আছে, এটা আমি পড়ে দিচ্ছি, আপনারা দেখেন, ভেরি ইম্পর্টেন্ট, নোট করে রাখেন, এটা আমাদের খুবই জরুরি। স্টাইলিস্টিক্যালি, আমরা নভেলের স্টাইলিস্টিক্স রাইটিং স্টাইল নিয়ে কথা বলছি। স্টাইলিস্টিক্যালি দিস নভেল ইজ এক্সপেরিমেন্টাল। গতানুগতিক প্রচলিত যে নভেল, ট্র্যাডিশনাল নভেল যেরকম হয়, এটা কিন্তু সেরকম নভেল না। ইট ইজ নট এ ট্র্যাডিশনাল নভেল, দিস ইজ এক্সপেরিমেন্টাল, নতুন ধরনের নভেল। ইট ইজ টোটালি নিউ টাইপ অফ নভেল। কিভাবে? কারণ এই উপন্যাসে নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, নতুন কিছু টেকনিক স্টাইলের পরীক্ষা নিরীক্ষা করেছেন জোসেফ কনরাড, যেটা এর আগে কেউ করেনি। হি ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট প্র্যাকটিশনার্স। উনি কি কি টেকনিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন লিখে রাখেন, মার্ক করে রাখেন, ইম্পর্টেন্ট। স্টাইলিস্টিক্যালি দিস নভেল ইজ এক্সপেরিমেন্টাল। এটা একটা এক্সপেরিমেন্টাল নভেল, পরীক্ষামূলক। মানে এখানে এমন কিছু টেকনিক ব্যবহার করা হয়েছে যেটা এর আগে কেউ ব্যবহার করেনি। বলা হয় কনরাডই প্রথম, ইজ দ্য ফার্স্ট। নট অনলি দ্য এমবেডেড ন্যারেটিভস, উনি একটা টেকনিক ফলো করলেন, এমবেডেড ন্যারেটিভস, EMBED, এমবেডেড NRRATIVES, ন্যারেটিভস, এমবেডেড ন্যারেটিভ। এটার সংজ্ঞা আপনাদেরকে জানতে হবে। হোয়াট ইজ এমবেডেড ন্যারেটিভ? এই যে টেকনিক, এমবেডেড ন্যারেটিভ টেকনিকটা কি? হোয়াট ইজ এমবেডেড ন্যারেটিভ টেকনিক? এটা আপনারা স্টাডি করবেন, লিখে রাখেন, সবাই নোট করেন। এমবেডেড ন্যারেটিভ, EMBED, এমবেডেড NRRATIVES, এমবেডেড ন্যারেটিভস। ওনার এই উপন্যাসে আমরা এই টেকনিকটা খুঁজে পাচ্ছি, এমবেডেড ন্যারেটিভস। এবং এটা খুবই স্পেশাল, খুবই ইউনিক একটা রাইটিং টেকনিক।
নভেল রাইটিং এর মধ্যে এটা খুব বেশি ব্যবহার হয়নি আগে। উনি শুধু not only one of the first practitioners but one of the most successful practitioners of embedded narrative technique। তার মানে আমরা কিন্তু নভেল রাইটিং, উপন্যাস লেখার টেকনিকে চলে যাচ্ছি। We are now dealing with the writing techniques of novel writing। জোসেফ কনরাড এমবেডেড ন্যারেটিভ টেকনিকে লিখেছেন। এটা কি, এটা আমরা পরে আরো ডিটেইলে জানবো। আপাতত আপনারা শুধু নামটা মনে রাখেন, এমবেডেড ন্যারেটিভ। এটা ওনার একটা ওয়েপন, এটা একটা অস্ত্র, এটা একটা টেকনিক উনি এই উপন্যাসে ব্যবহার করেছেন। একই সাথে এটা এমবেডেড ন্যারেটিভ উনি শুধু লর্ড জিমে ব্যবহার করেছেন তাই না, এর আগে হার্ট অফ ডার্কনেসে উনি এমবেডেড ন্যারেটিভ টেকনিক ইউজ করেছেন। But also scrambling the chronology, scrambling the chronology, scrambling the chronology। আমরা স্ক্র্যাম্বলড এগ খেয়েছি না? স্ক্র্যাম্বলড এগ, আপনারা স্ক্র্যাম্বলড এগ খেয়েছেন? কে কে খেয়েছেন বলেন তো? স্ক্র্যাম্বলড এগ, Yes, sir. স্ক্র্যাম্বলড এগ খেয়েছেন আপনি সাবরিনা? কেমন লাগে Yes, খেতে? sir. ভালো। স্ক্র্যাম্বলড এগ বানানোটা খুব ইন্টারেস্টিং না? Yes, sir. আপনি একটু বলেন তো কিভাবে বানায়, একটু আমাদেরকে একটু শেয়ার করেন। স্যার এইটা বেসিক্যালি দেওয়ার পরে সেটা একেবারে ঝুরা ঝুরা করে ফেলে। একদম ঝুরা ঝুরা করে ফেলা হয়। মানে ডিম রান্না করতে করতে চুলার উপরে গরম থাকা অবস্থায় জোরে জোরে নাড়লে সেটা একদম ঝুরা ডিম হয়ে যায়। ভেরি ইন্টারেস্টিং। স্ক্র্যাম্বলড এগ, এটা আপনারাও জানেন যে গরম চুলার উপরে যে ডিম দিয়ে জোরে জোরে নাড়লে সেটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়, ঝুরা ঝুরা ডিম হয়ে যায়। ওটাই হচ্ছে স্ক্র্যাম্বলড এগ। এই স্ক্র্যাম্বলড এগের স্ক্র্যাম্বল মানে কি বুঝছেন তাহলে? একদম এলোমেলো করে ঝুরা বানিয়ে ফেলা। সেই স্ক্র্যাম্বলড এর সাথে একটা শব্দ আছে দেখেন, স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি। ক্রোনোলজি মানে ক্রোনোলজি মানে হচ্ছে সিকোয়েন্স অফ ইনসিডেন্টস, ঘটনার সিকোয়েন্স। আমাদের উপন্যাস যখন আমরা পড়ি, উপন্যাসের ঘটনাগুলোর একটা সিরিয়াল থাকে না, সিকোয়েন্স থাকে না। ঘটনা এক ঘটলো, এই জন্য ঘটনা 2 ঘটলো, ঘটনা 2 ঘটার জন্য ঘটনা 3 ঘটলো, একটা ঘটনা ঘটলো তাই আরেকটা ঘটনা ঘটলো, তারপর আরেকটা ঘটনা ঘটলো, তারপর আরেকটা। এই যে সাইক্লিক অর্ডার, প্রথমে এটা ঘটলো, তারপর এটা ঘটলো, তারপর এটা ঘটলো, তারপর এটা, ইনসিডেন্ট 1 2 3 4 5 6। এই যে সিকোয়েন্স অফ ইনসিডেন্ট, ঘটনার যে সিকোয়েন্স, একটা ধারা, এই ঘটনার ধারাকে বলা হয় হচ্ছে ক্রোনোলজি। আমাদের জোসেফ কনরাড উনি বেশ ইন্টারেস্টিং একটা টেকনিক ফলো করলেন। উনি কি করলেন, এই যে ঘটনার ধারা, সিকোয়েন্স, ইনসিডেন্ট সিকোয়েন্স, ইভেন্ট সিকোয়েন্স, উনি সেটাকে একদম ঝুরা ঝুরা করে খিচুড়ি বানিয়ে ফেললেন। উনার উপন্যাসে মানে পড়তে গেলে ঘাম ছুটে যায়, পাঠকরা তাদের অবস্থা কেরোসিন। কেন? কারণ পড়তে গিয়ে আমরা বুঝবো না যে কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে। সিরিয়াল সিকোয়েন্সটাকে এটা বের করা খুব কঠিন। ইচ্ছা করে জোসেফ কনরাড এই ঘটনার যে সিকোয়েন্স সেটাকে একদম এলোমেলো জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে। মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এটা একটা সিকোয়েন্স। উনি এই লিনিয়ার টাইমটাকে সরল রেখায় না রেখে পুরো খিচুড়ি বানিয়ে ফেলেছে, পুরো জট পাকিয়ে ফেলেছে। তবে সেটার পিছনেও একটা উদ্দেশ্য আছে। উপন্যাসের থিম অনুযায়ী উনি ঘটনাগুলোকে এলোমেলো করে দিয়েছেন, যাতে পড়তে গিয়ে আমরা ফিল করতে পারি যে থিমটা কোন দিকে আগাচ্ছে। ইন্টেনশনালি দর্শক এবং অডিয়েন্সকে, পাঠককে শুধু পেইন দেওয়ার জন্য না, প্যারা দেওয়ার জন্য না, উনি ইচ্ছা করে এটা করেছেন। ইট ওয়াজ ইন্টেনশনাল। উনি ইচ্ছা করে খিচুড়ি পাকিয়ে দিয়েছেন। পড়তে গিয়ে আমরা কনফিউজড হয়ে যাব যে কোনটা আগে ঘটেছিল, অতীত কোনটা, বর্তমান কোনটা, ভবিষ্যৎ কোনটা, কোন ঘটনা আগে ঘটেছিল, কোনটা পরে ঘটেছিল। এটা হচ্ছে একটা ওই সময় ওয়ান অফ দ্য ফার্স্ট। অনেকে একটু বিরক্ত ছিলেন যে শুধু শুধু দর্শককে, পাঠককে এত কষ্ট দেওয়ার কি প্রয়োজন, কিন্তু তার পেছনেও একটা উদ্দেশ্য আছে। যদি কোনো পাঠক সেটা ধরতে পারে তবে it would be a great experience.
আমরা যদি শুধু এন্টারটেইনমেন্টের জন্য উপন্যাস পড়ি তাহলে তো হলো না। উপন্যাসের পিছনে আরেকটা আছে ইম্পর্টেন্ট, সেটা কি? এডুকেশন। আমরা একটা শিক্ষা লাভ করব, একটা শিক্ষার মধ্য দিয়ে আমরা যাব, উই উইল বি এডুকেটেড। এবং সেই প্ল্যানে উনি ঘটনা প্রবাহকে পুরো এলোমেলো করে দিয়েছেন, অতীত বর্তমান ভবিষ্যৎকে একদম ঝুরাঝুরা করে খিচুড়ি বানিয়ে ফেলেছেন। তাহলে দুটো ওয়েপন, দুটো অস্ত্র উনি ব্যবহার করছেন। প্রথম টেকনিকটা হচ্ছে এমবেডেড ন্যারেটিভ, দ্বিতীয় টেকনিক হচ্ছে স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি, স্ক্র্যাম্বলিং দ্য ক্রোনোলজি। উনি এমবেডেড ন্যারেটিভ ব্যবহার করছেন এবং ক্রোনোলজিটাকে পুরো স্ক্র্যাম্বল করে দিচ্ছেন, এলোমেলো করে দিচ্ছেন। এতে কি হচ্ছে? এই দুটো টেকনিক উনি ব্যবহার করে খুবই যুগান্তকারী একজন উপন্যাসিক হয়ে গেলেন ঠিকই, কিন্তু তাতে কিছু সমস্যা হয়ে গেল। আমজনতা, সাধারণ পাঠকদের একটু সমস্যা হয়ে গেল। গত ক্লাসে আমরা একটা শব্দ পেয়েছিলাম না, ফিলিস্তিন। আমজনতা, যারা ফিলিস্তিন রিডার, অর্ডিনারি ম্যাঙ্গো পিপল, অর্ডিনারি ফিলিস্তিন রিডার, তারা খুবই পেরেশান হয়ে গেল। দ্য অর্ডিনারি রিডার অফেন স্ট্রাগল টু পুট ইভেন্টস ইন সিকোয়েন্স। উপন্যাস পড়তে গিয়ে সাধারণ যারা পাঠক তারা কনফিউজড হয়ে যাচ্ছে যে কোন ঘটনা আগে ঘটলো, কোনটা পরে ঘটলো। এটা পড়তে গিয়ে সে কনফিউজড হয়ে যাবে, স্ট্রাগল করবে, মানে কোন ঘটনার পর কোন ঘটনা সে সাজাতে পারছে না পড়তে গিয়ে। or even to figure out who is speaking. ইভেন উপন্যাস পড়তে গিয়ে যারা সাধারণ পাঠক তারা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছে, আচ্ছা এই যে আমি লাইনটা পড়লাম, এই লাইনটা কে বলতেছে? এটা কি আমাদের উপন্যাসের যিনি লেখক, স্পিকার, উনি বলছেন, নাকি কোন একটা ক্যারেক্টার বলছে, না কে বলছে? এমন হয় আমরা সাধারণত ট্র্যাডিশনাল উপন্যাসে কি পাই? একজন অমনিশিয়েন্ট রাইটার থাকে, যিনি রাইটার তিনি তার নিজের মতো করে ঘটনাগুলোকে বর্ণনা করেন। একজন স্পিকার থাকেন, তাই না, ন্যারেটর থাকে। কিন্তু এখানে উপন্যাসটা পড়তে গিয়ে দেখা গেল যে উনি যেহেতু প্রচলিত নিয়ম কানুনকে পুরো একদম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণ নতুন স্টাইলে লেখা শুরু করলেন, সাধারণ দর্শকদের পেরেশানি হচ্ছে। আচ্ছা এইখানে যে এই লাইনটা আমি পড়লাম, এটা কে বলছে? কোনো ক্যারেক্টারের ডায়লগ নাকি ন্যারেটরের ডায়লগ? কে বলছে কথাটা? মাঝে মাঝে কিছু কিছু সেন্টেন্সে সাধারণ পাঠকরা কনফিউজড হয়ে যায়, এটা কি বলছে, বলছেটা কি, হু ইজ সেইং, হু ইজ স্পিকিং। ভেরি মানে এরকম তার উপন্যাসটায় বেশ কিছু ইন্টারেস্টিং এলিমেন্ট আছে, পাজল, অনেক ইন্টারেস্টিং পাজল আছে। এই পাজল গুলো মানে সলভ করতে করতে যাওয়া, এটা সবাই হয়তো পারে না, কিন্তু যারা করতে পারে তাদের জন্য খুবই ইন্টারেস্টিং, খুবই আউটস্ট্যান্ডিং একটা এক্সপিরিয়েন্স হবে রিডিং লর্ড জিম। আপনারা ট্রাই করবেন প্লিজ। By the use of this technique, এইসব টেকনিক ব্যবহার করার পর Conrad became the forerunner of modern novel. Very important. এটা আপনাদের মিড টার্মের জন্য very 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 important. কি? Conrad became the forerunner of the modern novel. Forerunner মানে কি? Forerunner মানে কি বলেন তো? বাংলা ফোররানারের বাংলা হচ্ছে পথিকৃৎ। উনি প্রথম দেখিয়ে যাচ্ছেন কিভাবে আধুনিক উপন্যাস লিখতে হয়। কনরাডকে অনেকেই বলে one of the founders of modern novel. আধুনিক উপন্যাস উনি দেখিয়ে দিচ্ছেন কেমন হতে পারে। এর আগে যারা যত উপন্যাস লিখেছেন, ইভেন তার বন্ধু যারা তখন সুপারহিট জনপ্রিয় উপন্যাসিক হেনরি জেমস, স্টিফেন ক্রিম, তারা যেভাবে উপন্যাস লিখছেন তখনও পুরাতন আমলের সেই 18th সেঞ্চুরি নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ধ্যান ধারণায় তারা তখনও উপন্যাস লিখে যাচ্ছেন। বাট লর্ড জিম এসে এমন কিছু টেকনিক প্রয়োগ করলেন, এমন কিছু এক্সপেরিমেন্ট করলেন যে সবাই বাধ্য হলো স্বীকার করতে, হ্যাঁ দিস ইজ অ্যাকচুয়ালি সামথিং নিউ। এটাকে আমরা আধুনিক উপন্যাস বলতে পারি। বিগিনিং অফ মডার্ন নভেল। কনরাডের হাত ধরে আধুনিক উপন্যাস ইংরেজি সাহিত্যে প্রবেশ করেছে। বাই দ্য ইউজ অফ দিস টেকনিকস, উনি কি কি টেকনিক ব্যবহার করলেন? এমবেডেড ন্যারেটিভস, স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি। এই দুটো অস্ত্র ব্যবহার করে তিনি আধুনিক উপন্যাস দিয়ে ইংরেজি সাহিত্যকে সমৃদ্ধ করলেন। He enriched the English literature with first modern novels. তাহলে এটা কিন্তু আপনাদের মিডের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্লাইড, মন দিয়ে পড়বেন।
বাই দ্য ইউজ অফ দিস টেকনিকস, এই যে টেকনিকগুলো ব্যবহার করে কনরাড হয়ে গেলেন আধুনিক উপন্যাসের অগ্রদূত, অ্যান্টিসিপেটিং অ্যান্ড ইনফ্লুয়েন্সিং স্টাইলিস্টিক ডিভাইস। এই যে উনি নতুন নতুন ডিভাইস, নতুন নতুন টেকনিক ব্যবহার করছেন। And then he inspired writers like William Faulkner, F. Scott Fitzgerald. উইলিয়াম ফকনার, স্কট ফিটজেরাল্ডের মতো লেজেন্ডারি, যাদেরকে আমরা আধুনিক উপন্যাসিক বলে এখন সবাই স্বীকার করি, তারা সবাই জোসেফ কনরাডকে গুরু মানেন। দে আর অল ইন্সপায়ার্ড বাই জোসেফ কনরাড। কনরাডই প্রথম সেই নাড়াটা দিলেন, কনরাডই প্রথম উনি দেখিয়ে দিলেন যে কিভাবে আধুনিক উপন্যাস লেখা যায়। এই স্লাইডটা নিয়ে আপনাদের অনেক স্টাডি করতে হবে, কারণ কিছু কিছু শব্দ আছে, যেমন এমবেডেড ন্যারেটিভ, এটা এখন আমি ব্যাখ্যা করি নাই। স্ক্র্যামবল ক্রোনোলজিটা হালকা আপনাদের সাথে ব্যাখ্যা করা আছে, কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে একটু সাবধানে স্টাডি করতে হবে। এবার আমরা কাহিনীতে যাই। আমাদের কাহিনীতে কি হয়, যেহেতু বলে দিলাম যে এই উপন্যাসটা পড়া চ্যালেঞ্জিং, আপনারা যদি প্রথমেই পড়তে বসেন তাহলে হোঁচট খাবেন, কারণ ওই যে স্ক্র্যাম্বলিং অফ ক্রোনোলজি, তারপর এমবেডেড ন্যারেটিভ, এটা নিয়ে একটু কনফিউশন আছে। সেই জন্য প্রথমে আমরা সহজ করে কাহিনীটা বুঝে নেব। আমরা প্রথমে কাহিনীটা বুঝে তারপরে আমরা চলে যাব মূল উপন্যাসে। কাহিনী একদম সহজ ভাষায়, দ্য ইজিয়েস্ট ওয়েতে প্লট সামারিটা এখানে আপনাদের দেয়া আছে, আপনারা একজন একজন করে পড়তে থাকেন। প্রথমেই আমি রিকোয়েস্ট করব নুসরাত জাহান উর্মি আছেন, শুনতে পাচ্ছেন? উর্মি, Yes, sir. হ্যাঁ পড়েন তো। প্লট সামারি, লাইফ অ্যাট সি। As a boy, Jim dreams of a life at sea full of romantic adventures such as he has read about in books. The son of a person, Jim grows up in the idyllic setting of an English country parsonage and then goes to a training camp for officer of the mercantile marine. Along the way, Jim adopts a strict idealized notion of moral behavior and shapes a noble, heroic self-image. While in training, however, Jim fails the first test of courage, hesitating in a moment of crisis and missing the opportunity to act. Though he struggles with his failure, Jim eventually concludes he was simply caught off guard and will know what to do in the future. Following his training, Jim becomes first mate on a fine ship. During this time at sea, this heroic self image goes untested by any further crisis. Jim is free to cultivate his romantic fantasies and to daydream of performing valorous deeds like the heroes in his books. থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের লর্ড জিম উপন্যাসের কাহিনীটাকে আমরা 3টা স্টেপে ভাগ করতে পারি। প্রথম ভাগে আমরা নাম দিতে পারি লাইফ অ্যাট সি, সমুদ্রের জীবন। লর্ড জিম উপন্যাসের আমাদের যে মূল চরিত্র জিম, তার ছোটবেলাটা কিভাবে কেটেছে তার একটা তথ্য করে দেয়া আছে, যে অ্যাজ এ বয় জিম ড্রিমস অফ এ লাইফ অ্যাট সি। একদম বাচ্চাকাল, ছোটবেলা থেকেই জিম স্বপ্ন দেখত যে সমুদ্রে সমুদ্রে ঘুরে সে এক রোমাঞ্চকর জীবন যাপন করবে। তার হিজ লাইফ উড বি অ্যাডভেঞ্চারাস। সে সমুদ্রে সমুদ্রে ঘুরবে, নানা রকম অ্যাডভেঞ্চার, নানা রকম রহস্য রোমাঞ্চে চমৎকার একটা জীবন সে যাপন করবে। এই সমুদ্রের জীবনের যে ফ্যাসিনেশন, এটা কোথা থেকে আসলো? such as he has read about in books. সে ছোটবেলা থেকেই গল্পের বই পড়ে, রহস্য রোমাঞ্চ গল্প পড়ে সে স্বপ্ন দেখেছে সে গল্পের মধ্যে নায়ক, সে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়ায়, নানা রকম অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে, নানা রকম এক্সাইটমেন্টের মধ্য দিয়ে রঙিন এক জীবন। সেই গল্প পড়তে পড়তে জিম চিন্তা করে, ইস
আমারও যদি ভবিষ্যতে এরকম একটা জীবন থাকতো, আমিও সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াতাম, নাবিক হয়ে দ্বীপ থেকে দ্বীপে বেড়াতাম। কি দারুণ, চমৎকার, এক্সাইটিং, অ্যাডভেঞ্চারাস একটা লাইফ। গল্পের বই পড়তো আর জিম স্বপ্ন দেখত। জিমের বাবা ছিল চার্চের একজন ফাদার, পাদ্রী। Jim's father was parson. Jim grows up the idyllic setting of an English country parsonage. চার্চে একটা প্রোটেক্টেড এরিয়া থাকে, চার্চ এরিয়াতে কিছু ফ্যামিলি তারা বসবাস করে। জিম তাহলে ছোটবেলা থেকেই এমন একটা পরিবেশে বড় হয়েছে যে পরিবেশটা হচ্ছে রিলিজিয়াসলি protected from all evils, all sins, মানে ইডিলিক, ইডিলিক বলতে প্রায় আদর্শ একটা পরিবেশে সে বড় হয়েছে। খুবই ধর্মীয়, একদম পারফেক্ট একটা অ্যাটমসফিয়ারে জিম বড় হয়েছে। ছোটবেলা থেকেই সে ধর্মীয় জীবনযাপনে অভ্যস্ত, এবং এই ধর্মীয় জীবনযাপন করতে গিয়েই তার একমাত্র এন্টারটেইনমেন্ট ছিল গল্পের বই পড়া। গল্পের বই পড়তে পড়তেই সে স্বপ্ন দেখত যে ভবিষ্যতে সে সমুদ্রের নাবিক হবে। এই স্বপ্নে বিভোর হয়ে সে ঠিক করলো, সে যখন মোটামুটি তার প্রাপ্তবয়স্ক হলো তখন সে ট্রেনিং ক্যাম্পে চলে যায়। He goes to a training camp for officers of mercantile marine. নৌবাহিনীতে চাকরি নেওয়ার জন্য যে ট্রেনিং আছে সেই ট্রেনিং এ সে বেশ আগ্রহের সাথে অংশগ্রহণ করে, এবং ধীরে 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 জিম নিজেকে হিরো হিরো ভাবতে শুরু করে। সে শয়নে স্বপ্নে তার একটাই চিন্তা, সে সমুদ্রে জীবনযাপন করবে, সে হবে সমুদ্রের হিরো। হি উইল বি দ্য হিরো অফ দ্য সিজ। গল্পের বই পড়তো, গল্পের বই পড়ে পড়ে সে দেখে যে হিরোরা কেমন, হিরোরা কি সব সময় তারা বীর, নীতিবান, তারা সব সময় জিতে যায়। এরকম কিছু মানে মূলনীতি, এরকম কিছু আদর্শ নিয়ে ধীরে ধীরে জিম বড় হতে থাকে। Along the way, Jim adopts strict, idealized notions of moral behavior. এই যে নৈতিক আচার আচরণ, নৈতিকতা, মোরালিটি, এটাকে সে খুব কঠিনভাবে নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করে, এবং নিজেকে সে ধীরে ধীরে হিরো হিসাবে কল্পনা করতে শুরু করে। সে প্রচুর পরিমাণে জেগে জেগে স্বপ্ন দেখত, গল্পের বই পড়তো আর নিজেকে হিরো মনে করত, একটা সময় সে অবসেসড হয়ে গেল। সে দিন রাতে শুধু তার একটাই চিন্তা, হি উইল বি দ্য হিরো অফ দ্য সিজ। এবং সব সময় সে নৈতিকতার পক্ষপাতী, সব সময় সে নীতিবান। হি শেপস আ নোবেল হিরোইক সেলফ ইমেজ, এবং সে নিজের যে সেলফ ইমেজ সেটা হয়ে গেল নোবেল, হিরোইক। ধীরে 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 ওর যে সেলফ ইমেজটা গড়ে উঠলো, ও নিজেকে হিরো হিসেবে ভাবতে শুরু করলো। ওর ধারণা গল্পের বইতে ও যে হিরোর গল্প পড়ছে, সে নিজেও সেই হিরোর থেকে কোনো অংশে কম না। ওই হিরো যেমন নীতিবান, সেও তেমন নীতিবান। ওই হিরো যেমন সবসময় অ্যাক্টিভ, অলওয়েজ ইন অ্যাডভেঞ্চার, সেও সবসময়। গল্পের বই পড়ে 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 নিজের সম্পর্কে একটা হিরোইক সেলফ ইমেজ করে। নিজের সম্পর্কে কিন্তু তার অনেক হাই একটা অপিনিয়ন। হিরো কেমন, হিরোর কি কি বৈশিষ্ট্য থাকে, খুব সাহসী, খুবই নীতিবান, বীর, সে নিজেকেও তাই মনে করতে থাকে। তার ধারণা লর্ড জিম উপন্যাসে জিমের ধারণা, আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার, তার ধারণা ছিল সে খুবই সাহসী একজন। সে মনে মনে নিজেকে খুব সাহসী, বীর মনে করত। কিন্তু একদিন ট্রেনিং এ অ্যাক্সিডেন্টালি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনা ঘটার আগে জিম কল্পনা করছে, ইস, এখন যদি কেউ সমুদ্রে পড়ে যেত। কেউ সমুদ্রে পড়ে না কেন? এত মানুষ ট্রেনিং নিচ্ছে সমুদ্রের উপরে, কেউ সমুদ্রে পড়ে না কেন? এক্ষুনি যদি কেউ সমুদ্রে পড়তো, আমি ঝাঁপ দিয়ে তার জীবনটা বাঁচাতাম, আর সবাই বুঝতে পারতো আমি কত বড় বীর। এটা সে কল্পনা করছে যে কেউ একজন সমুদ্রে পড়ুক, কেউ একজন বিপদে পড়ুক, আমি তাকে বীরের মতো বাঁচাবো।
এতে কি হবে, আশেপাশে মানুষরা বুঝতে পারবে আই এম হিরো। এটা সে কল্পনা করছে। কল্পনা করতে করতে হঠাৎ করে কাকতালীয় ভাবে সত্যি সত্যি একজন পানিতে পড়ে গেল। পানিতে পড়ে যাওয়ার পর কি হলো, জিম দেখলো যে বাহ, মেঘনা চাইতেই বৃষ্টি, একজন পানিতে পড়ে গেছে, এখনই তাকে আমি বাঁচাবো। যখন সে জাহাজ থেকে সমুদ্রে লাফ দিতে যাবে, তখন সে দেখে যে গল্পের বইতে সমুদ্র যেরকম, বাস্তবে তো সমুদ্র অন্যরকম লাগছে। গল্পের মধ্যে তো বলে নাই যে সমুদ্র এত ভয়ঙ্কর দেখতে, আমার তো ভয় লাগছে। মানে জিম ফিল করছে যে ও নিজেকে যতটা সাহসী মনে করছে ও আসলে ততটা সাহসী না। সে হেজিটেট করছে, তার কাছে মনে হচ্ছে সমুদ্রটা গল্পে যেভাবে সমুদ্রকে বর্ণনা করা হয়েছে সমুদ্রের বাস্তবে আরো ভয়ঙ্কর। মানে সে সমুদ্রে লাফ দিতে গিয়ে তার হাত পা প্যারালাইজড হয়ে যাচ্ছে, অবশ্যই হয়ে যাচ্ছে, সে ঝাঁপ দিতে পারছে না। একজন পানিতে পড়ে গেছে, তার উচিত, সে নিজে হিরো হিসেবে তার উচিত ছিল তাকে ঝাঁপ দিয়ে তাকে রক্ষা করা, কিন্তু সে পারছে না। সে প্যারালাইজড হয়ে গেল, একদম স্থবির হয়ে গেল। সে মানে জাহাজের পাশে গিয়ে একদম স্টিল হয়ে গেল। সেই সুযোগে আরেকজন ঝাঁপ দিয়ে তাকে বাঁচিয়ে দিল। জিম fails the first test of his courage, hesitating in a moment of crisis and missing the opportunity to act. সত্যি সত্যি জিমের কাছে সামনে হিরো হওয়ার একটা সুযোগ এসেছিল, কিন্তু সেই সুযোগটা সে মিস করল। তার মানে জিম আসলে কি ততটা সাহসী না? জিম নিজেকে যতটা সাহসী মনে করে আসলে কি ততটা সাহসী না? গল্পের বইতে সে যেভাবে সমুদ্রকে পড়েছে, সমুদ্র কি আসলে সেরকম না? তাহলে গল্প আর বাস্তবতা কি আলাদা? এই চিন্তা ভাবনাগুলো জিমের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তখন অনেক টেনশন করে, অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে একটা সময় সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। Though he struggles with his failure, মানে জিম বুঝতে পারছে যে ওর মধ্যে সাহসের যথেষ্ট ঘাটতি আছে। সে নিজেকে যতটা সাহসী মনে করে সে আসলে ততটা সাহসী না। সে নিজেকে যতটা সাহসী মনে করে, he thinks he is a courageous, brave person, but he is not so brave at all. Maybe he has lackings. ওর সাহসের মধ্যে কিছু ঘাটতি আছে। তখন সে নিজের সাথে নিজে স্ট্রাগল করছে। জিম ইভেন্চুয়ালি কনক্লুডস, সে নিজেকে আপাতত কিভাবে সান্ত্বনা দিচ্ছে, হি ওয়াজ সিম্পলি কট অফ গার্ড। আরে আমি রেডি ছিলাম না। সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, আরে আমি তো রেডি ছিলাম না, রেডি থাকলে ঠিকই বীরের মতো ওকে বাঁচিয়ে আনতাম। সে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, আরে আমি রেডি ছিলাম না, পরের বার ইনশাল্লাহ দেখিয়ে দেব, নেক্সট টাইম উইল নো হোয়াট টু ডু ইন দ্য ফিউচার। এখন তো আমি রেডি ছিলাম না, এই জন্য পারিনি। মানে নিজেকে সে নিজে সান্ত্বনা দিচ্ছে। ফলোইং ইন ট্রেনিং, এরপরে তার ট্রেনিং চলছে, নানা রকম ট্রেনিং, নৌবাহিনীর ট্রেনিং। জিম বিকামস ফার্স্ট মেট। ট্রেনিং এ সে খুব ভালো এক্সপার্ট, মানে ট্রেনিং এর প্রতিটা পরীক্ষায়, প্রতিটা এক্সামে সে টপ মার্কস পাচ্ছে। খুব দ্রুত জিম ফার্স্ট মেট হয়ে গেল একটা ভালো একটা জাহাজে। ফার্স্ট মেট মানে হচ্ছে ক্যাপ্টেনের ঠিক পরেই সেকেন্ড ইন কমান্ড। আপনারা যারা আইডিয়া আছে, ফার্স্ট মেট সেকেন্ড ইন কমান্ড, মানে ক্যাপ্টেনের পরেই হচ্ছে ফার্স্ট মেট। একটা খুব ভালো একটা জাহাজে সে চাকরি নিল, সেকেন্ড ইন কমান্ড। ডিউরিং দিস টাইম অ্যাট সি, এই সময়ে জাহাজে এরকম দুর্ঘটনা কোনো কিছু ঘটেনি, এবং তার যে হিরো হওয়ার যে পরীক্ষা, অগ্নি পরীক্ষা, সেই অগ্নি পরীক্ষাতেও সে পড়েনি। হিজ হিরোইক সেলফ ইমেজ, সে নিজেকে যে হিরো মনে করতো সেটা দিন দিন আরো বাড়তে থাকে। যত দিন যাচ্ছে সে নিজেকে আরো বেশি হিরো মনে করছে, যত দিন যাচ্ছে সে নিজেকে আরো বেশি বীর যোদ্ধা, আরো বেশি সাহসী মনে করছে। ইট গোজ আনটেস্টেড, কিন্তু তার যে হিরোইক সেলফ ইমেজ, এটাকে পরীক্ষায় ফেলার মতো অগ্নি পরীক্ষা তার সামনে আসেনি। By any further crisis, Jim is free to cultivate his romantic fantasies. সে দিন রাত শুধু স্বপ্ন দেখে। সে তো সমুদ্রে ঘুরছে, সে আরো স্বপ্ন দেখে। সে বিভিন্ন দুর্গম দ্বীপে যাবে, বিভিন্ন এক্সাইটিং অ্যাডভেঞ্চারে সে তার জীবন কাটিয়ে দেবে। এটা সে দিন রাত স্বপ্ন দেখে। দিন রাত সে নিজেকে কল্পনা করে যে সে বড় একজন বীর, সে নানা রকম বীরত্বপূর্ণ কাজ করে বেড়াচ্ছে, সবাই তাকে হিরো বলে প্রেইজ করছে, সম্মান করছে। দিন রাত সে এগুলোই দেখে, দিবা স্বপ্নে বিভোর। He is obsessed with romantic fantasies and daydream of performing valorous deeds. সে নানা রকম বীরত্বপূর্ণ কাজ করে বেড়াচ্ছে, সেগুলো সে কল্পনা করছে। Like the heroes in his books, এবং সে গল্পের বই পড়ছে।
রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়ছে, সমুদ্রের রহস্যের বই পড়ছে, গল্পের বই, রূপকথার বই পড়ছে, পড়ে পড়ে সে তার একটা বেশ শক্তিশালী পাওয়ারফুল সেলফ ইমেজ তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন ঘটনা? ধীরে ধীরে জিম কিন্তু তার ভবিষ্যৎ জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর আমরা চলে যাবো আমাদের কাহিনীর সেকেন্ড পার্ট, পাটনা। সাকিব শাহরিয়ার, শোভন, সাকিব শাহরিয়ার জি স্যার। পড়েন তো এখানে। The voice is uneventful until one night the না না ship. না, প্রথম থেকে। লেগ ইনজুরি। Oh, আচ্ছা আচ্ছা। A leg injury lands Jim in a hospital in an eastern seaport far from home. Upon recovery, he signs on as first mate aboard the Patna, a decaying ship carrying 800 Muslims on a pilgrimage to Mecca. The voyage is uneventful until one night the ship collides with something below the waterline. The lower compartments begin to fill with water, and the Patna begins to list ominously. A- দেখতে পাচ্ছেন না? জি স্যার, পড়বো। আজান হচ্ছে তো স্যার। As if dark forces in the universe have conspired to worsen the situation, a squall starts. Captain Gustav judges the Patna is in imminent danger of sinking. With only 7 lifeboats for 800 passengers, the chances of everyone surviving are slim. In a panic, he orders his crew of 4 to lower a single boat without waking or alarming the pilgrims. থ্যাংক ইউ। আমাদের যদিও আজান দিচ্ছে, আমাদের এখানে আজান হতেই থাকবে, আজানের 5 মিনিট। আচ্ছা, আমরা এটা একটু ইয়েতে নিয়ে আসি। দ্য পাটনা, আমাদের কাহিনীর সেকেন্ড পার্ট শুরু হয়ে যাচ্ছে। জিম হঠাৎ করে পায়ে আঘাত পায়। একটা দুর্ঘটনায় তার পায়ে আঘাত পায়, একটা সিরিয়াস ইনজুরি হয় তার পায়ে। বেশ দীর্ঘদিন তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়, সেই জন্য তার চাকরিটা চলে যায়। সেরে ওঠার পর সে নতুন একটা জাহাজে, সে অন্য একটা জাহাজে চাকরি নেয়। জাহাজটা নতুন ছিল না, জাহাজটা ছিল খুবই পুরাতন, জরাজীর্ণ। জিম যে জাহাজে চাকরি নিল সেরে ওঠার পর, সেই জাহাজটা ছিল একদম জরাজীর্ণ, বিভিন্ন অংশ মরিচে ধরা, খুলে খুলে পড়ছে, এরকম ডিকেইং শিপ। পাটনা, পাটনা নামে একটা জাহাজ। জাহাজটা হচ্ছে খুবই পুরাতন, জং ধরা, জায়গা ভেঙে ভেঙে খুশে খুশে পড়ছে। সেই জাহাজটায় 800 মুসলিম হজযাত্রী, 800 মুসলিমস, তারা হজের জন্য মক্কা যাচ্ছে। জাহাজটা ঠিক মতোই যাচ্ছিল, কোনো সমস্যা নাই। হঠাৎ করে একদিন রাতে সেই জাহাজটা কোনো একটা কিছুর সাথে ধাক্কা লেগে তার নিচের একটা অংশ খুলে যায়। পানির নিচে কিছু একটা ছিল, পানির নিচে কোনো একটা পাথর বা জাহাজের ভাঙা অংশ ছিল, সেটাতে লেগে পুরাতন জাহাজ তো, নিচের একটা অংশ খুলে পড়ে যায়। লোয়ার কম্পার্টমেন্টস বিগিনস টু ফিল উইথ ওয়াটার। একদম জাহাজে সেরকম মানে শো শো করে পানি ঢুকতে শুরু করে। যে ক্যাপ্টেন আর যারা ক্রু, তারা দেখলো যে অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে জাহাজ ডুবে যাবে। জাহাজ
মানে এরকম খুব ডেঞ্জারাসলি দোলা শুরু হলো, মানে সিরিয়াসলি লিস্ট মানে হচ্ছে কাঁপছে, দুলছে, একবার এইদিকে তো একবার এইদিকে, আর নিচে তো সমানে পানি ঢুকছে, সমানে পানি ঢুকছে। তখন ক্যাপ্টেন যখন চিন্তা করলো যে এই যে ভাঙাচোরা জাহাজ এবং এই জাহাজের নিচের একটা অংশ খুলে গেছে, সমানে পানি ঢুকছে, এই জাহাজ খুব তাড়াতাড়ি ডুবে যাবে, কোনোভাবেই এই জাহাজকে উদ্ধার করার কোনো উপায় নেই। 800 হজযাত্রী, তাদের জন্য মাত্র 7টা ছোট ছোট লাইফ বোট, প্রতিটা লাইফ বোটে 4-5 জন করে উঠতে পারবে, 7টাতে হচ্ছে 35 থেকে 40 জন। আর বাকি এত শত শত যাত্রী, তাদেরকে তো বাঁচাতে পারবো না। মাত্র 7টা লাইফ বোট নিয়ে তো আমরা 30-40 জন বাঁচাতে পারবো, বাকি 800 যাত্রী, তাহলে একটা পুরো মানে কেওস সৃষ্টি হবে, খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হবে, এদের তো বাঁচানোর কোনো উপায়ই নেই। দ্য চান্সেস অফ এভরিওয়ান সার্ভাইভিং আর স্লিম, এদেরকে বাঁচানো সম্ভবই না। তখন আমাদের যিনি ক্যাপ্টেন, উনি মানুষ হিসেবে খুব বেশি সুবিধার ছিলেন না, উনি ভয়ে একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে নিলেন। সেটা কি? উনি ভয়ে সিদ্ধান্ত নিলেন যে যারা হজযাত্রী তারা ঘুমাচ্ছে, ঘুমাক, গড উইল হেল্প দেম, তাদের কপালে যদি বেঁচে থাকা থাকে তারা বেঁচে থাকবে, আমরা যারা ক্রু আছি চুপচাপ আমরা পালিয়ে যাই, এই জাহাজকে বাঁচানোর আর কোনো উপায় নাই। ক্যাপ্টেন যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা সত্যি লজ্জাজনক একটা সিদ্ধান্ত, খুবই সিরিয়াস ক্রাইম, ভেরি ভেরি সিরিয়াস ক্রাইম। কতখানি কাপুরুষের মতো সে কাজ করছে, 800 মানুষের জীবনকে সে হুমকির মুখে রেখে সে সিদ্ধান্ত নিল যে আমরা যারা জাহাজের ক্রু আছি আমরা পালিয়ে যাব, একটা নৌকা নিয়ে কোনো মতে আমরা পালিয়ে যাব। সিরিয়াস স্যার, এটা তো কাইন্ড অফ অ্যাটেম্পটেড টু মার্ডার। হ্যাঁ, এরকম একটা, মানে এটা কোর্ট মার্শাল হয়, এটা যদি কোনো নাবিক করে। ল হচ্ছে, আপনারা টাইটানিক যারা দেখেছেন তারা দেখেছেন না যে সবাই পালাচ্ছে কিন্তু ক্যাপ্টেন তার জায়গায় দাঁড়ানো, সব ক্রুরা তাদের জায়গায় দাঁড়ানো, এটা হচ্ছে ল অফ সি। আপনি যদি ক্রু হন, আপনি সবার পরে জাহাজ থেকে নামবেন, সব যাত্রীর সিকিউরিটি এনশিওর করার পর, সে যেভাবেই হোক। ক্যাপ্টেন গুস্তাভ, ক্যাপ্টেন এই পাটনার যে ক্যাপ্টেন গুণধর ক্যাপ্টেন, তার দায়িত্ব ছিল 800 হজযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করে সবার পরে জাহাজ থেকে নামা, অথচ তারা কাপুরুষের মতো তাদের জীবনটাকে বিপদের মধ্যে ফেলে তারা আগেই পালিয়ে যাওয়ার চিন্তা করছে। তাদের কথা হচ্ছে 800 মানুষ, আমার নৌকাই নাই, কিভাবে এদের যদি আমি জাগাই তাহলে তো এরা হইচই করে ভয়ই মারা যাবে, মানে কোনোভাবেই এদেরকেই করা যাবে না। তাদের মধ্যে সেই সাহসটা ছিল না। ক্যাপ্টেন গুস্তাভ আর তার যারা সহচর ছিল, তার সাঙ্গপাঙ্গ, তারা বলে যে আমরা নাই, এই জাহাজকে আর বাঁচানো যাবে না, এমনিতেই ভাঙাচোরা জাহাজ, এই জাহাজে অলরেডি পানি ঢুকে গেছে, যে কোনো মুহূর্তে ডুবে যাবে, অতএব আমরা পালাই। এই মুহূর্তে আমাদের জিম, সে তো বীর, তাই না? সে তো বীর সাহসী, অসম সাহসী। জিম রিফিউজেস টু হেল্প। জিম বলে, না, আমি হচ্ছি নাবিক, আমি হচ্ছি চিফ মেট, আমি এরকম কাপুরুষের মতো কাজ করতেই পারি না, আমি আমার দায় দায়িত্ব ঠিক মতো পালন করবো। ডিটারমাইন্ড টু ডু হিজ ডিউটি এন্ড স্টে উইথ দ্য শিপ। বলে যে তোমরা যাও, আমি এই জাহাজের সাথেই থাকবো, আমি 800 মানুষের সাথেই থাকবো, এদের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার পর তবে আমি জাহাজ থেকে নামবো, তার আগে আমি নামবো না। জিম এরকম বড় গলায় বলছে যে আই উইল পারফর্ম মাই ডিউটি, আই এম নট অ্যান অর্ডিনারি পারসন, আমি হিরো। একজন হিরো কিভাবে কাপুরুষের মতো পালায়, মানে তাদের কথা শুনে দিল জিম, মানে তার যে মোরালিটি, তার যে এথিক্স, নৈতিকতা, এগুলো নিয়ে সে তাদেরকে ডায়লগ শুনিয়ে দিল যে সেখানেই থাকবে, ওরা কাপুরুষের মতো পালাক। জিম বেশ বড় গলায় বলল যে আই উইল স্টে উইথ দিস শিপ, এই 800 মক্কা যাত্রী, তাদের নিরাপত্তার দায়িত্ব আমি একাই নিব, তোমরা পালাতে চাও পালাও। এটা শোনার পর অন্যরা তাকে গালি দিল, অভিশাপ দিল, তাহলে তুমি থাকো, তোমার যদি আত্মহত্যা করার ইচ্ছা থাকে তুমি থাকো। তখন বাকিরা, the others curse him as they frantically struggle with the craft. এদের মধ্যে একজন ক্রু হঠাৎ করে ভয়ে, অনেক সময় ভয়ে অনেকে হার্ট অ্যাটাক করে না, ভয়ে একজনে মারাই যায়, ফ্রম ফিয়ার এন্ড এক্সারশন একজনে ভয়ে মারাই যায়। তারপর বাকিরা কোনো মতে কষ্ট করে একটা নৌকা তাড়াতাড়ি কোনো মতে পানিতে ফেলে,
তারপর তারা শুরু করলো যাত্রা। হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো, ইন সাম ম্যানার জিম ক্যানট এক্সপ্লেইন, জিম নিজেও জানে না কিভাবে হলো। হি ফাইন্ডস দ্যাট হি টু হ্যাজ জাম্পড। এতক্ষণ একটু আগেও সে এত বড় বড় কথা বললো, আমি যাব না, আমি জাহাজের সাথেই থাকবো। অন্যরা যে ঝাঁপ দিল নৌকায়, সেও ঝাঁপ দিয়েছে। হি ফাইন্ডস হি টু হ্যাজ জাম্পড। কোনো যুক্তিতেই কোনো পড়ে না। 2 মিনিট আগে যে জিম এত বড় বড় কথা বললো যে সে তার দায়িত্ব পালন করবে, সে জাহাজের সাথেই থাকবে, সে সব কিছু ভুলে ঝাঁপ দিল। betrayed his own heroic expectation and trust of the sleeping passengers. তার এত আদর্শ, এত নৈতিকতা, তার এত বীরত্ব, তার এত সাহস কোথায় গেল? অন্যরা ঝাঁপ দিচ্ছে, সেও ঝাঁপ দিল, সে নিজেও জানে না সে কিভাবে ঝাঁপ দিল। In some manner, Jim cannot explain, জিম নিজেও জানে না কখন কিভাবে, he finds he too has jumped. সেই ক্যাপ্টেন আর তার কাপুরুষ সঙ্গী সাথীরা তারা যে পালাচ্ছে, জিম তাদের সাথেও পালাচ্ছে। নট 2 minutes more, 2 মিনিটও হয় নাই। 2 মিনিট আগেও জিম এত বড় বড় কথা বললো, 2 মিনিট পরে সেও ঝাঁপ দিল, তারা পালিয়ে গেল। গুস্তাভ ওরা পালাচ্ছে তো ঠিক আছে, কিন্তু জিম যে পালাবে এটা কিন্তু কল্পনার বাইরে। মানে জিম নিজেকে যেভাবে গড়ে তুলছে, তার কিন্তু পালানোর কোন রকম কথাই ছিল না। মানে এটা টোটাল একটা শখ। তারপর জিম যতক্ষণ পর্যন্ত বলছিল যে এই 800 যাত্রীর নিরাপত্তার দায়িত্ব আমার, আমি জাহাজের সাথেই থাকবো, তোমরা যদি পালানোর ইচ্ছা থাকে পালাও, আমি পালাবো না, কত বড় গলায় বললো। অথচ জিমও ঝাঁপ দিয়ে দিল। মানে জিমের আচরণটা তাহলে এটা কি, তাহলে জিম কি হিপোক্রিট? বলে একটা করে আর একটা। 2 মিনিট আগে, জাস্ট 2 minutes ago, he boasted that he will not leave the helpless passengers. Now he has jumped. কিভাবে সে জাম্প করবে? Betraying his own heroic expectation. তার যে নিজেকে সে এত বড় হিরো মনে করে, হিরো হিসেবে তার যে এত সেলফ এক্সপেকটেশন and the trust of sleeping passengers, এই 800 হজযাত্রী, তাদের কথা চিন্তা না করে সেও ঝাঁপ দিল, তারা পালিয়ে গেল। গুস্তাভের সাথে জিমও পালিয়ে গেল। তারপর তাদের জাহাজ, তারা যখন পালাচ্ছে তখন অ্যাভনডেল নামে একটা জাহাজ, অ্যাভনডেল হচ্ছে আরেকটা জাহাজ যাচ্ছিল। তখন এই ক্যাপ্টেন গুস্তাভ আর জিম ওরা সেই জাহাজে হেল্প চায়। তখন অ্যাভনডেল শিপ তাদেরকে উদ্ধার করে, তাদের যে লাইফ বোট সেই বোট থেকে নিয়ে উদ্ধার করে। ক্যাপ্টেন গুস্তাভ তখন মিথ্যা কথা বলে। ক্যাপ্টেন গুস্তাভ falsely claims that the damaged Patna sank like lead. ক্যাপ্টেন মিথ্যা কথা বলছে যে আরে আমাদের জাহাজ 800 যাত্রী নিয়ে পানিতে ডুবে গেছে। কত বড় মিথ্যা কথা, চিন্তা করো। ওরা কিন্তু দেখেও নাই জাহাজ যে ডুবছে, সেটা কিন্তু ওরা দেখেও নাই। ওরা জাস্ট, মানে ক্যাপ্টেন মিথ্যা কথা বলছে যে আরে আমাদের জাহাজ তো 800 হজযাত্রী নিয়ে পানিতে ডুবে গেছে। sank like lead. Later on shore, তারা যখন সমুদ্রের পাড়ে এসে পৌঁছায়, ক্যাপ্টেন গুস্তাভ, জিম আরো যারা ক্রু মেম্বার ছিল, তারা যখন সমুদ্রের পাড়ে এসে উঠল, however the deserters learned that, ওরা হঠাৎ করে জানতে পারলো যে পাটনা, it did not sink, পাটনা ডোবে নাই, 800 যাত্রীর কেউ মারা যায় নাই। পাটনা was towed safely to the port of Aden. মানে মিরাকুলাসলি, কিভাবে কেউ জানে না, বাট কেউ মারা যায়নি, বরং পুরো জাহাজটাই অক্ষতভাবে এডেন পোর্ট, এডেন বন্দরে এসে ভিড়েছে। বিশাল এক বিপদ। বিশেষ করে একজন নাবিকের জন্য এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় অসম্মান, অপমান আর হয় না। খুবই সিরিয়াস ক্রাইম, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রাইম অন দ্য সি, যখন ক্যাপ্টেনরা প্যাসেঞ্জারদের জীবন হুমকির মুখে রেখে পালিয়ে যায়। খুবই সিরিয়াস ক্রাইম। কোর্ট মার্শাল হবে, বিচার হবে, বিচার হবে। ক্যাপ্টেন গুস্তাভ আর বাকি যারা ছিল তারা বললো যে আমরা পালাই, আমরা এর মধ্যে নাই, এই বিচারের মধ্যে আমরা নাই।
ওরা পালিয়ে গেল, দে ফ্লেড, তারা পালিয়ে গেল। এখন জিম, তার মধ্যে বিবেকের দংশন, প্যাংস অফ কনশিয়েন্স, বিবেকের দংশন। জিম বলল যে আমি পালাবো, আমি পালাবো, আমি জিম, আমি পালাবো, আমি যে নিজেকে হিরো মনে করি। ওর তো নিজের সম্পর্কে, ওর সেলফ ইমেজ, ও তো নিজেকে হিরো মনে করে, ও তো নিজেকে সাহস বলে আমি একবার পালিয়েছি, আমি এক ভুল দ্বিতীয়বার করব না। জিম বারবার ওর মাথায় এটাই আসছে যে আমি আর ভুল করবো না, আমি একবার পালিয়েছি আর পালাবো না, একবার পালিয়েছি আর পালাবো না। বিবেকের দংশনে, বিবেকের দংশনে জিম আর নিজেকে সামলাতে পারে না। জিম বলে যে যাও, তোমরা পালাতে চাও পালাও, আমি একাই কাঠগড়ায় দাঁড়াবো, তোমাদের সবার শাস্তি আমি একাই মাথা পেতে নেব। আমি একবার কাপুরুষের মতো পাটনা থেকে ঝাঁপ দিয়েছি, আমি একবার কাপুরুষের মতো আচরণ করেছি। Once I acted like a coward, I will never act like a coward ever again. আমি একবার কাপুরুষের মতো, আমি একবার বোকার মতো পাটনা থেকে ঝাঁপ দিয়েছি। 800 মানুষের জীবন, 800 lives, 800 মানুষের জীবন আমি বিপদের মুখে রেখে আমি ঝাঁপ দিয়েছি। এর থেকে বড় অপমানের, এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে? আমি তো কাওয়ার্ড। একবার আমি কাপুরুষের মতো ঝাঁপ দিয়েছি, আর কোনোদিন কাপুরুষের মতো পালাবো না। অনলি জিম, জিম একা বলছে যে আমি একাই সবার শাস্তি নিই। অনলি জিম, জিম একাই। He remains to face the ensuing court of inquiry held on his town. বিচার বসে, কোর্ট মার্শাল হয়, পার্টনার যারা ক্যাপ্টেন, ক্রু মেম্বার সবাইকে কাঠগড়ায় দাঁড়ানো, কিন্তু কেউ নাই, জিম একা দাঁড়ানো। ক্যাপ্টেনও পালিয়েছে, বাকি ক্রু যারা তারাও পালিয়েছে, জিম একা দাঁড়ানো। জিম কি বলবে? জিম সব সত্য কথা বলে দিল। জিম এটাও বলে দিল যে সে জানে না সে কিভাবে ঝাঁপ দিয়েছে, বাট সে ঝাঁপ দিয়েছে। কিভাবে ঝাঁপ দিয়েছে সেটা তো ইম্পর্টেন্ট না। The fact is he jumped like a great coward, he left 800 lives. এই যে কাজটা খুবই লজ্জাজনক কাজ। His actions are deemed unbecoming of an officer. এটা কোনোভাবেই একজন অফিসারের কাজ না। শাস্তি হিসেবে he is stripped of his license. জিম তার নাবিক হওয়ার লাইসেন্স সারা জীবনের জন্য হারিয়ে, সে চিরকালের জন্য সকল রকম জাহাজের চাকরি থেকে নিষিদ্ধ। Banned. He becomes a seaman in exile from the sea. কোর্ট তাকে অর্ডার দিল সে কোনোদিন আর সমুদ্রে যেতে পারবে না, সে কোনোদিন কোনো জাহাজে চাকরি নিতে পারবে না, কোনোদিন কোনো জাহাজে সে চাকরি নিতে পারবে না। আর সিম্যান, অথচ তার ছোটবেলায় সকল স্বপ্ন, ছোটবেলার স্বপ্ন কি ছিল? সে সমুদ্রে ঘুরে বেড়ায়, সমুদ্রেই তার জীবন। এখন সে যদি আর কোনোদিন নাবিক না হতে পারে, সে যদি আর কোনোদিন সমুদ্রে ঘুরতে না পারে, তাহলে তার জীবনের আর কি মানে রইল? Worse still, আরো ভয়ঙ্কর ব্যাপার, his reputation is ruined. তার যে কলঙ্ক, তার যে স্ক্যান্ডাল লেগে গেল, এটা তো আর কোনোদিন মুছবে না। হি ইজ এ সোশ্যাল আউটকাস্ট। এখন কেউ তার সাথে মিশবে না, কোথাও সে চাকরি পাবে না, তার ক্যারিয়ার ধ্বংস। এত কষ্ট করলো, এত কষ্ট করলো, এত স্বপ্ন, তার এত স্বপ্ন ধূলিসাৎ। জিমস self-aggrandizing illusions shattered. তার যে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন ছিল চুরমার। এত স্বপ্ন, এত স্বপ্ন, ছোটবেলা থেকেই স্বপ্ন, একটাই স্বপ্ন ছিল তার, সমুদ্রে ঘুরবে, সমুদ্রেই তার জীবন, সমুদ্রের নাবিক হয়ে সে ঘুরবে। কিন্তু সে কোনোদিন নাবিক হতে পারবে না, সে কোনোদিন সমুদ্রেই যেতে পারবে না। হি ইজ ব্যান্ড ফ্রম দ্য সি। কত বড় শাস্তি আপনারা ভাবতে পারেন? জিম, হতভাগা জিম, তার ক্যারিয়ার ধ্বংস, ইভেন তার একমাত্র স্বপ্ন, জীবনের একমাত্র স্বপ্ন, লাইফ অ্যাট সি, shattered, ধ্বংস। আজকে এই পর্যন্তই থাকুক, আর আমরা না আগাই, বাকিটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। আজকে এই পর্যন্তই থাকুক। কাহিনী এখন যে পর্যন্ত গেল, আপনাদের কারো কি বুঝতে সমস্যা আছে?
নো স্যার। আপনাদের যাদের ক্লাস আছে তারা লিভ নিতে পারেন। আপনাদের যাদের এখন 1টা থেকে ক্লাস আছে, একটা 10 বেজে গেছে, সরি। আপনাদের যাদের ক্লাস আছে তারা ওই ক্লাসে জয়েন করতে পারেন। আমি এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে এক্সট্রা ওই জন্য থাকবো। স্যার আমাদের ক্লাস আছে, স্যার আমাদের হ্যাঁ। ক্লাস আছে। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওকে, টেক কেয়ার, ভালো থাকবেন সবাই। জি স্যার, আপনিও স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখা হবে। টেক কেয়ার। জি স্যার।